আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তরঙ্গ শব্দের সৃজনশীল অংশ নিয়ে হাজির হয়েছি। সৃজনশীল অংশে এই দুইটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথম সৃজনশীলে দেওয়া আছে 25°C তাপমাত্রায় শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং একটা এখানে 1 2 আড়াই তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দুইটা পূর্ণ স্পন্দনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তোমরা জানো পূর্ণ স্পন্দন হচ্ছে কোনো একটা কণিকা তরঙ্গ উপস্থিত কোনো একটা কণিকা বা তরঙ্গায়িত কোনো কণিকা একই দিক কোনো বিন্দুকে অতিক্রম করে কোনো বিন্দুকে অতিক্রম করে একই দিক থেকে যদি ওই বিন্দুকে অতিক্রম করে তাহলে ওইটাকে বলা হয় পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন। তোমাদের এই পূর্ণ স্পন্দন জিনিসটা ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা এই সৃজনশীলগুলো পারবা। 1 নম্বর অঙ্কে বলছে উদ্দীপকের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাপমাত্রা কত দেওয়া আছে? 25°C। তাহলে আমরা লিখবো 1 নম্বর অঙ্কের 1 নম্বর সৃজনশীলের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে। তোমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তোমরা সমীকরণ জানো। সেলসিয়াস স্কেল কত দেওয়া আছে? 25°C। সেলসিয়াস স্কেল দেওয়া আছে, লিখবো সেলসিয়াস স্কেল এর তাপমাত্রা সেলসিয়াস স্কেল C = 25°C। তাহলে ফারেনহাইট স্কেল F = what? আমরা জানি, আমরা এই বস্তুর উপর তাপের প্রভাব পড়েছিলাম C/5 F - 32/9। তারপর আমরা ক্যালকুলেশন করব F - 32 × 5 = 9C বা F = 9C/5 + 32। তাহলে 9 × C হচ্ছে 25/5 + 32। তাহলে এটা হবে 45 + 32। এটা যদি আমরা হিসাব করি তাহলে 45 + 32 = হচ্ছে 77°F। 77°F এটা হচ্ছে আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে বলছে উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট। তার মানে আমাকে উদ্দীপকের কম্পাঙ্ক বের করতে হবে। সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি ও লোহাতে সমান তরঙ্গ দৈর্ঘ্য হবে কিনা। এখানে পানিতে বেগ এবং লোহাতে বেগ দেওয়া আছে। আচ্ছা, আমরা 2 নম্বর অঙ্কটা এখন করব। 2 নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে এখানে পূর্ণ স্পন্দন কয়টা দেখো, একটা পূর্ণ স্পন্দন, এটাকে বলা হবে একটা পূর্ণ স্পন্দন, এটাকে বলা হবে দুইটা পূর্ণ স্পন্দন, আর এখানে হচ্ছে অর্ধেকটা, অর্থাৎ আড়াইটা পূর্ণ স্পন্দন। এখানে আড়াইটা পূর্ণ স্পন্দন। তাহলে আমরা যদি দেখি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে উদ্দীপকের চিত্র হতে আড়াই ল্যামডা, অর্থাৎ দুইটা হয়ে এবং আরো অর্ধেকটা ল্যামডা ইকুয়াল টু হবে যে 50 সেন্টিমিটার। বা এখান থেকে আমরা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে পারবো। ল্যামডা = 50/2.5। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 50/2.5 হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন 25°C তাপমাত্রায় বেগ দেওয়া আছে, এটা আসছে আমাদের 20 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার বানিয়ে দিব, অর্থাৎ 0.2 মিটার। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান আসলো 0.2 মিটার। এখন কম্পাঙ্ক F হলে এটাও আবার তাপমাত্রা দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, অর্থাৎ
ওই দিনের তাপমাত্রা ছিল 25°C, তাপমাত্রায় বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ ভি ইকুয়াল টু 350 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলে কম্পাঙ্ক এফ আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে ভি কত? ভি হচ্ছে 350, ল্যামডা হচ্ছে 0.2। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 350 বাই 0.2, এটা আসছে 1700। 350 বাই 0.2 1750 হার্জ, 1750 হার্জ, কারণ কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এখন বলছে পানিতে ও লুহাতে সমান তরঙ্গ দৈর্ঘ্য হবে কিনা। তাহলে তোমরা লেখো পানিতে শব্দের বেগ, শব্দের বেগ ভি ইকুয়াল টু 1474 মিটার পার সেকেন্ড। লুহাতে শব্দের বেগ এটা যদি v1 হয়, শব্দের বেগ v2 ইকুয়াল টু 5130 মিটার পার সেকেন্ড। পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 এবং লুহাতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 হলে আমরা জানি পানির ক্ষেত্রে ইকুয়াল টু হবে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে v1 হবে, ল্যামডা 1 হবে, আর এই এফটা হবে এই এফ, কারণ বলছে সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি এবং লুহাতে সমান তরঙ্গ দৈর্ঘ্যের হবে কিনা। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু v1 বাই এফ। v1 হচ্ছে 1474 বাই এফ, এফ হচ্ছে 1750। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1474 বাই 1750 ইকুয়াল টু আসছে 0.84 মিটার। এই হচ্ছে পানির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য। এখন লোহার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা এখানে বের করি, লোহার ক্ষেত্রে হবে বি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হবে 2, এটা হবে 2, বা ল্যামডা 2 ইকুয়াল টু v2 বাই এফ। v2 হচ্ছে 5130 আর ওটা হচ্ছে হার্জ হচ্ছে 1750। এটাকে ভাগ করলে 1750, এটাকে যদি আমরা ভাগ করি 5130 বাই 1750, এটা ভাগ করলে আসে 2.93 মিটার। তাহলে যেহেতু আমাদের এই ল্যামডা 1 আর ল্যামডা 2, যেহেতু আমরা লিখবো ল্যামডা 1 নট ইকুয়াল টু ল্যামডা 2, অর্থাৎ উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি ও লুহাতে সমান তরঙ্গ দৈর্ঘ্য হবে না। কারণ এই ল্যামডা 1 এবং ল্যামডা 2 দুই রকম মান আসছে, একটা বড় আসছে একটা ছোট আসছে। তার মানে এই সব উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানিতে ও লুহাতে সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে না। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের আনসার। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কে বলছে, এটা আমরা মুছে দিচ্ছি। আশা করি তোমরা 1 নম্বর সৃজনশীল বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে দুইজন ব্যক্তি রনি ও জনি, দুই বন্ধু একদিন পাহাড়ের সামনে দাঁড়িয়েছিল। জনি একটি গুলি করলে জনি প্রতিধ্বনি না শুনলেও 1 মিটার পিছনে থাকা রনি এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনল। আর বাতাসের তাপমাত্রা 25°C। এখন বলছে রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা একটু চিত্রের সাহায্যে যদি আমরা দেখি, সাপোজ এটা আমরা ধরে নিচ্ছি এটা জনি আর এটা রনি, আর এটা হচ্ছে পাহাড়। এখন জনি একটা গুলি করলো, অর্থাৎ একটা আওয়াজ করলো। আওয়াজ করলে সে
1 মিটার পিছনে থাকা এই তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। 1 মিটার পিছনে থাকা রনি ওই শব্দ শুনতে পেরেছে, কিন্তু 0.1005 সেকেন্ড পর শব্দ শুনেছে। এখন বলছে রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই লিখবো 1 নম্বর অঙ্কে, 2 নম্বর সৃজনশীলে 1 নম্বর অঙ্কে। তোমরা এই চিত্র রাখতে হবে না, তো বোঝার জন্য আমি অঙ্কন করেছি। দেওয়া আছে, লিখবো দেওয়া আছে। তাহলে এখান থেকে শব্দটা এখানে যাবে, আবার এই শব্দটা আপতিত হইয়া আবার এই রনি পর্যন্ত আসবে, রনি পর্যন্ত আসবে। তার মানে শব্দ কতটুকু পথ অতিক্রম করেছে? শব্দ পথ আমরা জানি 2D = BT। এখন শব্দের অতিক্রান্ত পথ হচ্ছে BT। এখন সে তো BT হইতো যদি সে শব্দ শুনতো, তাহলে BT হতো। এখন যেহেতু 1 মিটার পিছনে গেছে শব্দটা, তাই BT+1 হবে। BT+1 হবে, কারণ শব্দটা এখান থেকে উৎস, এটা হচ্ছে শব্দের উৎস, শব্দটা উৎস এখানে গিয়ে আপতিত হইয়া আবার ওই উৎসের কাছে ফিরে আসলেই তো আমরা লিখবো BT। কিন্তু সে তো প্রতিধ্বনি শুনে নাই, শুনছে কিন্তু সে, তার মানে 1 মিটার বেশি পথ অতিক্রম করবে। তার মানে আমাদের সূত্রটা বসাতে হবে 2D = BT+1, এই সূত্রটা বসাতে হবে। তাহলে আমরা লিখবো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ, এটা যদি আমরা V0 দেই তাহলে এটা আমরা জানি 330 মিটার পার সেকেন্ড। আবার তাপমাত্রা ছিল, বায়ুর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ, এটা V1 = যদি দেই ওয়াট, তাহলে আমরা জানি, আমরা ধরে নিচ্ছি প্রশ্ন কি করেছে, রনি হতে আমরা ধরে নিচ্ছি রনি হতে পাহাড়ের দূরত্ব D। এখন আমরা জানি, তাহলে আমরা জানি V1/V0 = এটা যদি আমরা T0 ধরি আর এটা যদি আমরা T1 ধরি, তাহলে T1/T0 বা V1 = V0 T1/T0, তাহলে V0 হচ্ছে 330 ইন্টু T1 হচ্ছে 298 বাই T0 হচ্ছে 273। তাহলে এটা যদি আমরা হিসাব করি, তাহলে 298/273 √গুণ 330, এটা হচ্ছে 344.78 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ছিল 344.78 মিটার পার সেকেন্ড। এখন আবার আমরা জানি 2D = BT+1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্লাস কেন হয়েছে আমি আগেই বুঝিয়েছি, কারণ এখানে শব্দটা উৎস হতে ডিটা আসলে এখানে রনি এবং পাহাড়ের দূরত্ব বোঝাচ্ছি, রনি এবং পাহাড়ের দূরত্ব, কিন্তু শব্দ অতিক্রম করছে, শব্দ এখানে যাবে এবং ফিরে আসবে আরো 1 মিটার বেশি আসবে। তার মানে আমরা VT+1 ধরবো, বা D = BT+1/2। তাহলে V কত? V বলতে এখানে V1। ও আরেকটা জিনিস রয়েছে যে শব্দ প্রতিধ্বনি শোনার সময়, এখানে লিখবা প্রতিধ্বনি শোনার সময় T = 0.1005 সেকেন্ড। তাহলে এখানে V1 হচ্ছে 344.78 ইন্টু 0.1005
প্লাস 1/2। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে 344.78 গুণ 0.1005 ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু বাই 2। এটা আসছে 17.82। এটা আসছে 17.83 দেখালো, 17.83 মিটার। অর্থাৎ রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17.83। এখন বলছে ঘন, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন ঘ নম্বর অঙ্কে বলছে ওই সময় তাপমাত্রা কত হলে জনি প্রতিধ্বনি শুনবে, আলোচনা করো। এখন ঘ নম্বর অঙ্কে তোমাদেরকে বলছে যে ওই সময় তাপমাত্রা কত হলে জনি প্রতিধ্বনি শুনবে। আমি এটা মুছে দিচ্ছি, ছোট ঘ মুছে দিচ্ছি। এখন আমরা বড় ঘ নম্বর অঙ্কটা করব। বড় ঘ নম্বর অঙ্কটা হচ্ছে আমরা জনি, এখন জনি ও পাহাড়ের দূরত্ব, ও রনি এবং রনির পাহাড়ের দূরত্ব ডি হবে, কারণ আমরা গতে রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়েছি 17.83 মিটার। এটা আমরা পেয়েছি। তারপরে এই জনি তার 1 মিটার সামনে আছে, তার মানে তার দূরত্ব হবে 17.83 মাইনাস 1, অর্থাৎ 16.83 মিটার। এখন আমরা জানি শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের মাঝে যদি কোনো একটা শব্দ আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। 0.1 সেকেন্ড বা তার বেশি, 0.1 সেকেন্ড বা তার বেশি। তাহলে শব্দের স্থায়িত্বকাল আমরা লিখব, শব্দের স্থায়িত্বকাল t ইকুয়াল টু 0.1 সেকেন্ড। এখন আমরা জানি 2d ইকুয়াল টু vt। 2d ইকুয়াল টু vt, এখান থেকে আমরা বিটা বের করে নিব। v হচ্ছে 2d বাই t, তাহলে 2d 2 ইন্টু 16.83 বাই t হচ্ছে 0.1। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 2 গুণ 16.83 বাই 0.1, এটা আসছে 336.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তাপমাত্রা, সরি শব্দের বেগ। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় θ1 বা তোমরা যদি T1 ধরো, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ, v0 ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা ওই সময় তাপমাত্রা কত হলে জনি প্রতিধ্বনি শুনবে, ধরে নিলাম আমি ওই তাপমাত্রা জনি প্রতিধ্বনি শুনবে এরকম তাপমাত্রা, জনি প্রতিধ্বনি শুনবে T1 T2 তাপমাত্রায়। তাহলে আমরা জানি এখানে v0 বাই v0, একটা v হচ্ছে এটা আর একটা হচ্ছে T2 বাই, আচ্ছা এখানে আমরা এটা t দিই, যেহেতু এটা আমরা v দিয়েছি আমরা এটা t দিই, আর এটা হচ্ছে T1। আচ্ছা এটা আমরা T0 দিই, এটা T0। এখন রুট ওভার, এখন আমরা বর্গ করব, বর্গ করলে ওই পাশে রুটটা উঠে যাবে আর এই পাশে হবে v স্কয়ার বাই v0 স্কয়ার, বা T2 ইকুয়াল টু T0 ইন্টু v স্কয়ার বাই v0 স্কয়ার। তাহলে T0 হচ্ছে 273 ইন্টু v স্কয়ার হচ্ছে 336.6 স্কয়ার আর v0 হচ্ছে 330 স্কয়ার। এটা আমরা হিসাব করি,
তাহলে 336.6 তার উপর স্কোয়ার বাই 330 স্কোয়ার ইকুয়াল টু আসছে এত গুণ 273, তার মানে 284.02, অর্থাৎ এটা আসছে 284.02 কেলভিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু 284.02 কেলভিন। এখন আমরা এটাকে সেলসিয়াস বানাবো 273 মাইনাস করে দিয়ে, তাহলে এটা আসছে 11.02 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওই সময়ের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস না হয়ে যদি 11.02 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ওই শব্দের তাপমাত্রা জনি শুনতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই দুইটা সৃজনশীল তোমাদের সমস্যার সমাধান হয়েছে। এখন এই ধরনের প্রবলেম, এই ধরনের কোনো যদি অঙ্ক থাকে তোমাদের, তাহলে তোমরা আজকে থেকে আমার এই ভিডিওটা দেখে আমার মনে হয় তোমাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি, আর এই ধরনের প্রশ্ন তোমাদের ইজি হয়ে যাবে।